হতাশা কাটেনি একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের ক্ষুদ্র বিনিয়োগকারীদের। প্রক্রিয়া চলছে সব শেয়ার বাজেয়াপ্ত করার। ক্ষমতায় গেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার আশ্বাস তারেক রহমানের। সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে, প্রতিশ্রুতি জামায়াত আমিরের। ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এনসিপি নেতাকর্মীদের হাতাহাতি, দাবি দলটির নেতাদের। নাসির উদ্দিন পাটোয়ারির পদত্যাগের বিষয়টি নিছকই গুঞ্জন। দক্ষিণ বঙ্গোপসাগরে সাগরে নিম্নচাপ রূপ নিতে পারে সাইক্লোনে। বুধবার পর্যন্ত দেশের অনেক জায়গায় বজ্রবৃষ্টির পূর্বাভাস। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। হতাশা কাটেনি একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের ক্ষুদ্র বিনিয়োগকারীদের। ব্যাংকগুলোর সব শেয়ার বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। তবে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চিঠির পর সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাবছে কেন্দ্রীয় ব্যাংক। সাধারণ বিনিয়োগকারীদের দাবির সাথে একমত অর্থনৈতিক বিশ্লেষকরাও। একীভূত নতুন ব্যাংকে অল্প হলেও শেয়ার বিতরণের পক্ষে মত সংশ্লিষ্টদের। শিগগিরই একীভূত হচ্ছে শরিয়াহ ভিত্তিক 5টি দুর্বল ব্যাংক। বাজেয়াপ্ত হবে এসব ব্যাংকের মালিকদের সব শেয়ার। আমানতকারীদের স্বার্থ রক্ষায় গঠিত নতুন ব্যাংকে মূলধন যোগান দেবে সরকার। ব্যাংকগুলোতে সীমাহীন লুটপাট চালানো, পরিচালকদের শেয়ার বাজেয়াপ্ত করার উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। তবে এসব ব্যাংকে পুঁজিবাজারের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের শেয়ার জব্দ না করার জোর দাবি সংশ্লিষ্টদের। স্পন্সর ডাইরেক্টরদের সীমাহীন দুর্নীতি, অর্থকে বিদেশে পাচার করা, এভাবে করে একটা ব্যাংকের যখন দেউলিয়া করে ফেলেন, সেটার দায়ভার আমি শেয়ার মার্কেটের বিনিয়োগকারী হিসেবে আমাকে নিতে হবে। আমি ওটা কিছুই পাবো না। এটা তো এক ধরনের অবশ্যই দ্বিচারিতা। কারণ আপনারা যখন মার্জার করছেন, মার্জারের জন্য তো অনেকগুলো আইন আপনাকে এখানে নতুন করে ইমপ্লিমেন্টেশন করতে হচ্ছে। তাহলে শেয়ার মার্কেটে যারা বিনিয়োগ করেছেন এই 5টা ব্যাংকে, তারা কেন তাদের আপনার এই পুঁজির নিরাপত্তা তারা পাবে না? অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বাজেয়াপ্ত করার সিদ্ধান্তে দেখা দিতে পারে অস্থিরতা। যার হয়তো 100টা শেয়ার ছিল, সে হয়তো এখন একটা শেয়ারে পরিণত হবে। কিন্তু এই প্রক্রিয়াটা আমি মনে করি যে তাও এটাকে ধরে রাখা উচিত। কেউ যেন আইনানুগভাবে ক্ষতিগ্রস্ত না হয়, হ্যাঁ, অধিগ্রহণ করে কারো সম্পত্তি নিয়ে যায় না। বড় ধরনের কোনো ক্ষতিপূরণ দেওয়ার আসলে সুযোগ বা সামর্থ্য সরকারের নাই। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠিয়েছে বিএসইসি। এমন প্রেক্ষাপটে সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। সব রেগুলেটররাই সরকার বা রাষ্ট্রের অবিচ্ছেদ্য অঙ্গ। অতএব একটি অঙ্গের কোনো সিদ্ধান্তের কারণে অন্য প্রতিষ্ঠান বা রেগুলেটর যাতে বিব্রতকর অবস্থায় না পড়ে, বাংলাদেশ ব্যাংক অবশ্যই বিষয়টা দেখবে। এরকম একটা চিঠি এসেছে, মানে সুচিন্তিত সিদ্ধান্তই দেওয়া হবে যাতে শেয়ার মার্কেটেও খুব বেশি নেতিবাচক প্রভাব না পড়ে। ব্যাংক একীভূত প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্ব পাচ্ছেন আমানতকারীরা। তাদের জমানো অর্থ ফেরত দিতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টিতে হঠাৎ কেন বিরোধ বাড়ছে, এমন আলোচনা এখন রাজনৈতিক মহলে। শাহবাগে নিজেদের এক অনুষ্ঠানে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দলটির 2 গ্রুপের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় সে আলোচনা আরও প্রকট হয়েছে। অবশ্য ব্যক্তিগত বিরোধেই এমন ঘটনা বলে দাবি এনসিপি নেতাদের। আর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির পদত্যাগের বিষয়টি নিছকই গুঞ্জন বলছেন তারা। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভায় দলের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সন্ধ্যা 6:15টার দিকে তার সংঘর্ষের রূপ নেয়। প্রশ্ন উঠেছে, এটি দলীয় কোন্দল নাকি অন্য কোনো ইস্যু। গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দলটির নেতারা বলছেন, পূর্ব ব্যবসায়িক লেনদেনের জের ধরে এমন ঘটনা ঘটেছে। তাই দলীয় অনুষ্ঠানে এমন অঘটনের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন তারা। ব্যবসায়িক লেনদেনের ব্যাপারে তাদের মূলত ঝগড়া ব্যাপারটা হয়েছে, এটা কোনোভাবে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে ছিল না। আমরা দলীয়ভাবে খতিয়ে দেখেছি, আনুষ্ঠানিক ফোরামে আলোচনা হতে পারে না বা এই ধরনের কোনো বাকবিতণ্ডা জড়ানোর কোনো সুযোগ নেই। আমরা তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেব। অবশ্য রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, বিরোধ আর ভাঙাগড়ার
প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়েই একটি দল সামনে এগিয়ে যায়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিকভাবে পরিচালিত হয় না, এটা একটা ব্যাপার। আর শুরুতেই যত রাজনৈতিক দল হয়েছে সব রাজনৈতিক দলে আপনি দেখবেন শুরুতেই একটা ভাঙন তৈরি হয়। এনসিপির বড় ভাগ্য হলো যে এখন দলটা ভাঙে নাই, কিন্তু তাদের মধ্যে কম্পিটিশনটা ইনিশিয়াল স্টেজে থাকবে, এটা স্বাভাবিক। এই স্বাভাবিকতা রক্ষা করে ওরা যদি মোটামুটি নিজে থেকে অর্গানাইজ করতে পারে তাহলেই যথেষ্ট। কিন্তু এখন যেটা আছে এটা বাংলাদেশের রাজনৈতিক দলের স্বাভাবিক প্রবণতা। এদিকে এনসিপি থেকে নাসিরউদ্দিন পাটোয়ারির পদত্যাগের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে জানানো হয়েছে দলের দায়িত্ব নিয়মিত পালন করছেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি এখনো দলীয় শপথে আছেন, দায়িত্ব পালন করছেন এবং নিয়মিত তিনি কর্মসূচি পালন করছেন। গতকালও তিনি কর্মসূচিতে উপস্থিত ছিলেন। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ করছেন তারা। এছাড়া বিভিন্ন স্থানে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরে সমর্থন বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। ফটিকছড়ির বিবিরহাট পৌরসভা মার্কেট, দরগা বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ চালাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা কাদের গনি চৌধুরী। মতবিনিময়, লিফলেট বিতরণ ও দলের ৩১ দফা প্রচারের মাধ্যমে বিএনপির সংস্কার ভাবনা তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে। জনগণের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে কাদের গনি চৌধুরী এখন ফটিকছড়িতে বিএনপির আলোচিত মুখ। মনোনয়ন পেলে বিএনপির পক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন এমনটাই আশা নেতাকর্মীদের। উপযুক্ত প্রার্থী চাই, শিক্ষিত প্রার্থী চাই, আমরা চাই যার সাথে জনসম্পৃক্ততা বেশি আছে এরকম আমরা প্রার্থী চাই। মানবিক বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সম্ভাব্য এই প্রার্থী। ফটিকছড়ির লোকজন আজকে বোর্ডদাজে উদ্গ্রীব হয়ে পড়ছে। তারা চায় একটা সন্ত্রাসমুক্ত ফটিকছড়ি, তারা চায় একটা শান্তির ফটিকছড়ি, তারা চায় একটা সম্প্রীতির ফটিকছড়ি, তারা চায় একটা উন্নয়নের ফটিকছড়ি। আমরা জনগণের সে আকাঙ্ক্ষাকে নিয়ে মাঠে নেমেছি। ইনশাআল্লাহ এখানে যদি সুষ্ঠু ভোট হয় ফটিকছড়িতে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি নির্বাচিত হবে। এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশফাক চৌধুরীর নেতৃত্বেও হয়েছে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা। চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মূল্যায়ন করে নমিনেশন প্রদান করেন তাহলে প্রান্তিক পর্যায়ে এই এলাকার জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে অর্থনৈতিক মুক্তিসহ শান্তির জনপথ হিসেবে সকলকে আমি এই আসনটি উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি নিম্নচাপের। এটি সাইক্লোনের রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে বুধবার পর্যন্ত দেশে অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস বলছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপটি ঘনীভূত হয়ে শনিবার সন্ধ্যা ৬টায় প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঢাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগে। আগামী মঙ্গল ও বুধবার রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোরিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে বকেয়া ৪৫ কোটি টাকা না পাওয়ায় চট্টগ্রাম ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ বন্ধ করে দিয়েছে ৭টি উপ ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে সময়সীমা বৃদ্ধির পরও প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। মূল ঠিকাদার টিইয়ং ইঞ্জিনিয়ারিং নিজ দেশে ব্যাংক দেউলিয়া হওয়ার অর্থ দেয়া নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ উপ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর। নগরবাসীকে দূষণমুক্ত রাখতে ২০১৮ সালে চট্টগ্রাম মহানগরীর পয় নিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প হাতে নেয় ওয়াসা। তবে ৩ দফা মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি কাজ। নতুন সময় দেয়া হয়েছে আগামী বছরের জুন পর্যন্ত। এতে প্রায় ১,৪০০ কোটি টাকা বেড়ে প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ৫,২০৪ কোটি টাকা। দক্ষিণ কোরিয়ার তাইয়ং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন প্রকল্পের মূল ঠিকাদার। তবে প্রতিষ্ঠানটি পাইপলাইন স্থাপন, শোধনাগার, ভবন ও অন্যান্য স্থাপনা নির্মাণ করাচ্ছে স্থানীয় উপঠিকাদারদের মাধ্যমে। এর মধ্যে হালিশহর এলাকায় পাইপ স্থাপনের কাজ করছে ৭টি প্রতিষ্ঠান। তবে ৯ মাসের পাওনা পরিশোধ না করায় ১৬ অক্টোবর থেকে পাইপ বসানোর কাজ বন্ধ করে দেয় প্রতিষ্ঠানগুলো।
দীর্ঘ 9 মাস যাবত আমরা কোনো প্রকার পেমেন্ট পাচ্ছি না তাদের কাছে। এই ক্ষেত্রে আমরা তাদেরকে বারবার বলা সত্ত্বেও কিন্তু তারা কোনো প্রকার কর্ণপাত করছেন না। ওয়াসা কর্তৃপক্ষ বলতেছে না, আমরা তো জুলাই পর্যন্ত পেমেন্ট দিয়ে দিছি। হিউজ পরিমাণ টাকা আমাদের দেনা হয়ে গেছে, যা আমাদের সাইট চালানো সম্ভব হচ্ছে না। কোরিয়ার মূল ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো বিল বকেয়া নেই জানান সংশ্লিষ্টরা, আর উপঠিকাদারদের অর্থ দেওয়ার দায়িত্ব মূল ঠিকাদারের। তাইয়ং ইঞ্জিনিয়ারিংকে দ্রুত বকেয়া পরিশোধ করতে বলা হয়েছে জানান ওয়াসার কর্মকর্তারা। কাজ আসলে বন্ধ আছে সেটা না, সারা শহরেই কাজ চলতেছে। আমরা মূল কন্ট্রাক্টর থেকে কাজগুলো বুঝে নিচ্ছি। আশা করি এই ঠিকাদারের অ্যাকাউন্টে যখন মূল বিলটা ঢুকবে তখন সে এগুলাকে মানে ওই সাব কন্ট্রাক্টর যাদেরকে বলতেছে তাদেরকে আপনার ডিস্ট্রিবিউট করে দিবে। নগরীর বিভিন্ন এলাকায় খোঁড়াখুড়ি করার পর কাজ থেমে থাকায় সড়কে যানজট সহ বাড়ছে ভোগান্তি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চাকরি ছেড়ে মধু চাষে সফল রাঙামাটির মঞ্জু বিকাশ চাকমা। বছরে আয় করছেন কয়েক লাখ টাকা। মধু বিক্রির জন্য গড়ে তুলেছেন নিজস্ব প্রতিষ্ঠান। এতে কর্মসংস্থান হয়েছে আরও অনেকের। বিএসটিআই এর অনুমোদন ও সরকারি সহযোগিতা পেলে আরও বড় পরিসরে ব্যবসা সম্ভব বলে মনে করছেন তিনি। রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মহাজনপাড়ার মঞ্জু বিকাশ চাকমা কাজ করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। বছর কয়েক আগে চাকরি ছেড়ে শুরু করেন মধু চাষ। বর্তমানে 40টি বাক্সে চাষ করছেন মধু। পার্বত্য অঞ্চলে বিচিত্র ফুলের সমারোহ থাকায় তার মধুর স্বাদ ও মান ভালো, তাই চাহিদাও বেশি। সংগ্রহকৃত মধু গুণমান পরীক্ষার পর বোতলজাত করে প্রতি কেজি বিক্রি করছেন 1600 টাকায়। এজন্য গড়ে তুলেছেন শ্রদ্ধা হানি নামের প্রতিষ্ঠান। এই মধুগুলো নিষ্কাশন করতেছি, এরপরে বাসায় নিয়ে গিয়ে আমরা ওই বাজারজাত করানোর জন্য আমরা কাঁচের বোতলে প্যাকিং করে আমরা বাজারজাত করব। এটা নিয়ে একটা লক্ষ্য আছে বিএসটি, যদি আমরা একটু এই ব্যাপারে বাজারজাত করানোর লক্ষ্যে যদি একটু সহযোগিতা করে। শুধু মধু চাষ নয়, চাষিদের দেন প্রশিক্ষণও। তাকে দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন মধু চাষে। এই জিনিসটা আমি অনেকদিন ধরে দেখতেছি, খুবই ভালো লাগে। মানে আমারও ইচ্ছে হয় মানে দাদার মতো করে কাজ করতে। সরকারি সহযোগিতা পেলে ব্যবসা আরো সম্প্রসারণ সম্ভব বলে জানালেন মঞ্জু বিকাশ চাকমা। আমি একজন প্রান্তিক কৃষক এবং অনেক সময় স্বাদ থাকলেও আমাদের সাধ্য থাকে না, যেহেতু এক একটা বক্সের দাম অনেক। দাতা সংস্থা যদি এগিয়েছে তাহলে পার্বত্য চট্টগ্রাম আমাদের মধুগুলো কিন্তু বিদেশে আমরা কিন্তু রপ্তানি করতে পারবো। পাহাড়ে মধু চাষের মতো সম্ভাবনাময় খাতের বিকাশে সরকার উদ্যোগ নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগানকে ঘিরে কানাডায় ভুয়া বিজ্ঞাপন প্রচারে ক্ষুব্ধ হয়ে কানাডার উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রাম্প ট্রুথে এক পোস্টে এই ঘোষণা দেন। ট্রাম্প বলেন, কানাডা রোনাল্ড রেগানের বক্তব্য বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করেছে। এই প্রতারণার জবাব হিসেবে কানাডার ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হলো। নতুন এই শুল্ক বৃদ্ধিতে কানাডার অ্যালুমিনিয়াম ও ইস্পাত শিল্পে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। সম্প্রতি কানাডার অন্টারিও প্রদেশ একটি বিজ্ঞাপনে রোনাল্ড রেগানের পুরনো ভাষণ প্রচার করা হয়। সেখানে তাকে ট্যারিফ বিরোধী হিসেবে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু ট্রাম্প দাবি করেন রেগান জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য ট্যারিফ সমর্থন করতেন। এবার সরাসরি ভেনেজুয়েলার হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রশাসনের 3 জন কর্মকর্তা। কিছুদিন ধরে ক্যারিবিয়ান অঞ্চলে ছোট ছোট নৌকা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী। ভেনেজুয়েলায় সরাসরি হামলার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেট হেগসেথ বলেন, মার্কিন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে ক্যারিবিয়ান অঞ্চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা সংস্থা সিআইএকে ভেনেজুয়েলার ভেতর গোপন অভিযান চালানোর অনুমতিও দিয়েছে ট্রাম্প। গত কয়েক সপ্তাহ ধরে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলা ব্যাপক মাদক উৎপাদন করে এবং সেগুলো তাদের দেশে পাঠায়। এই মাদকের স্রোত বন্ধ করতে মাদকবাহী নৌকাতে হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। গত মাসে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত মোট 10টি নৌকা টার্গেট করা হয়েছে এবং 43 জন নিহত হয়।
জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর UNODC জানায় ভেনেজুয়েলা কোকেন উৎপাদনকারী দেশ নয়। মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন DEA এর মার্চে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে কোকেন পাচার প্রসঙ্গে ভেনেজুয়েলার নাম নেই, তবে উল্লেখ রয়েছে ইকুয়েডর, মধ্য আমেরিকা ও মেক্সিকোর নাম। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে তীব্র সমালোচনা করেছেন, জানান এ ধরনের কড়া সামরিক উপস্থিতি সংঘাতের পরিস্থিতি তৈরির শামিল। ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপ ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক চাপ বৃদ্ধির ইঙ্গিত। আব্দুল আল মারুফ, BBC নিউজ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়ায় পৌঁছেই থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তিতে সই করবেন। শনিবার ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। থাইল্যান্ডের কুইন মাদার সিরি কিটের মৃত্যুতে শোকও জানান তিনি। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সীমান্ত সংঘাত বন্ধে যুদ্ধবিরতি চুক্তি করে দুই দেশ। 5 দিনের সেই সংঘর্ষে প্রাণ হারান অন্তত 24 জন। সাম্প্রতিক নির্বাচন শেষে থাইল্যান্ডে নতুন সরকার গঠনের পর এই শান্তি চুক্তি দেশটির আঞ্চলিক কূটনীতিতে বড় পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। জেলেদের অপেক্ষার পালা শেষ। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদী ও সাগরে ইলিশ ধরা শুরু করেছেন জেলেরা। এদিকে জমজমাট হয়ে উঠতে শুরু করেছে মাছঘাটগুলো। উৎসাহ নিয়ে বরিশাল বিভাগের নদ নদীতে জাল ফেলছেন জেলেরা। এছাড়া বিভাগের বিভিন্ন জেলে পল্লী থেকে সাগরে মাছ ধরতে গেছেন জেলেরা। এছাড়া সকাল থেকে জমে উঠেছে মাছ বাজারগুলো। তবে সরবরাহ তুলনামূলক কম থাকায় চড়া মাছের দাম। মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞার কারণে এবার গত বছরের চেয়ে মাছের উৎপাদন রেকর্ড পরিমাণে বাড়তে পারে। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগের বছরগুলোর মতো অন্যান্য বছরের এবারও 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি ও মজুত নিষিদ্ধ করে সরকার। এদিকে ভোলার জেলেরা উৎসবমুখর পরিবেশে নদীতে নেমেছেন। শতাধিক মাছঘাটে শুরু হয়েছে মাছ বেচা কেনার ধুম। জেলেরা বলছেন তাদের জালে আশানুরূপ মাছ ধরা পড়ছে না। নদীতে গেছি, এখন নদীতে মাছ পাই নাই, আমরা ধারদানো হয়ে গেছি, কিন্তু আপনার এখন নদীতে মাছ নেই, চলে আইছি। মাছ নেওয়া আমরা কি দিন করে খাইতে খাইতে এই পর্যন্ত শেষ গেছি, মাছ নাই। আমরা অভিযানের পরে মাছ পাবো, এখন ইনকাম হবে, এই ইনকাম হয় না। মনে করছিলাম যে অনেকদিন পরে মাছ পাওয়া যাবে, কিন্তু আজকে ঘাটে আইসা দেখি কোনো ইলিশ মাছ তেমন নাই। মাছ কম থাকার কারণে যে প্রচুর দাম, কিন্তু হাতের নাগালের বাইরে। সিলেটবাসীর কাছে ঢাকা সিলেট মহাসড়ক যেন এক দুঃস্বপ্নের নাম। বছরের পর বছর ধরে চলছে 6 লেন প্রকল্প। অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেলেও অনিশ্চিত কবে শেষ হবে কাজ। ভাঙাচোরা সড়কে তীব্র যানজটে 4 থেকে 6 ঘন্টার যাত্রা কখনো শেষ হয় 10 থেকে 16 ঘন্টায়। এমন নড়বড়ে অবস্থা রেলপথেরও। যোগাযোগের এমন ভঙ্গুর অবস্থায় মানুষের ক্ষোভ দানা বেঁধে রূপ নিয়েছে বিক্ষোভে। 2021 সালে সাউথ এশিয়া সাব রিজিয়নাল ইকোনমিক কোঅপারেশন ঢাকা সিলেট করিডোর 6 লেনের কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় 209 কিলোমিটার মহাসড়কে যুক্ত হচ্ছে 8টি ফ্লাইওভার, 22টি ওভারপাস, 5টি রেল ওভারপাস, 69টি সেতু, 10টি আন্ডারপাস, 3টি ইন্টারচেঞ্জ ও 29টি ফুট ওভারব্রিজ। কিন্তু প্রকল্পটি 2026 সালে শেষ হওয়ার কথা থাকলেও বড় অংশের জমি অধিগ্রহণ এখনো বাকি। তাছাড়া ভাঙাচোরা অংশ মেরামতেও নেই পর্যাপ্ত উদ্যোগ। এতে তীব্র হচ্ছে যানজট, আসা যাওয়ার সময় বেড়েছে কয়েক গুণ। প্যাসেঞ্জার 8 ঘন্টা 10 ঘন্টা এখন গাড়িতে বন্ধ, 5 ঘন্টা 7 ঘন্টা থাকে। অসুস্থ রোগী আছে, কোনো রোগী গাড়িতে ডেড। ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন, লোকসানে পরিবহন ব্যবসায়ীরাও। ঢাকা থেকে সিলেট আসার পরে গাড়িগুলো কাজ করে নিয়ে লাগতেছে, মনে করেন যে আরো কত টাকা। তাড়াতাড়ি যদি রাস্তাটা একটু যোগ করে তাহলে যাত্রীরও সহযোগিতা, গাড়ি ড্রাইভারেরও সহযোগিতা। এমন বাস্তবতায় সম্প্রতি এক উপদেষ্টা যানজটের সম্মুখীন হলে সিলেট জুড়ে দানা বাঁধে আন্দোলন। বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবীরা পালন করছেন নানা কর্মসূচি। এই সিলেট অবহেলিত, বঞ্চিত। আকাশপথের ব্যাপারটা আপনি চিন্তা করে দেখুন, আকাশ থেকে তাদের বিমান ভাড়া নামিয়ে দেয় 11,000 থেকে 16,000 পর্যন্ত। সিলেট হচ্ছে প্রাচীনতম একটা নগরী। যোগাযোগ ব্যবস্থার প্রতিটা ক্ষেত্র নিয়ে এইগুলোর আজকের এই মানববন্ধন অবস্থান কর্মসূচি। সড়কের পাশাপাশি বেহাল রেলপথও। এই সুযোগে বেড়েছে বিমান টিকিটের দাম, তাই প্রবাসীরাও নিচ্ছেন প্রতিবাদী কর্মসূচি। প্রবাসী সিলেটের ভাই বোনরা প্রত্যেকটা এমবেসি ঘেরাও করব, সারা বিশ্ব জুড়ে জানবো আমাদের প্রতি যে বৈষম্য, কাজে সময় থাকতে আমরা কাজগুলা করি লোকরা।
আন্দোলনের মুখে জেলা প্রশাসক জানান চলতি মাসেই সিলেট অংশের জমি অধিগ্রহণ সম্পন্ন হবে, গতি আসবে কাজে। জমি অধিগ্রহণ থেকে শুরু করে বেশ কিছু বিষয়ে সমস্যা ছিল, সেগুলো মোটামুটি আমরা অনেকটাকে কাটিয়ে উঠছি। আমরা আশা করছি এই সড়ক হয়তো আগামী 2-3 মাসের মধ্যে কাজ দৃশ্যমান হবে, ভালো একটা অবস্থা যাবেন। প্রায় 17,000 কোটি টাকার এই প্রকল্পে 7 জেলায় সব মিলিয়ে 829.83 একর জমি অধিগ্রহণের প্রয়োজন। সড়কপথে ঢাকা সিলেট রুটে চলাচল যেন এক দীর্ঘ ভোগান্তির গল্পগাথা। কেবল ভোগান্তি নয়, এই সমস্যার কারণে এর বড় ধরনের প্রভাব পড়ছে সিলেটের পর্যটন নির্ভর অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যে। এই প্রভাব দীর্ঘস্থায়ী আকার ধারণ করার আগে এমন সমস্যার সমাধান চান সিলেটবাসী। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, ঢাকা সিলেট মহাসড়ক, সিলেট। নোয়াখালীর হাতিয়ার নলচিরা লঞ্চঘাটের ক্ষতিগ্রস্ত পল্টনের কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে লাখো মানুষ। পণ্য যাত্রী ওঠানামা করছে নদীর তীর রক্ষা বাঁধের জিও ব্যাগের উপর দিয়ে। এতে ঝুঁকিতে পড়ছে কোটি টাকার সরকারি প্রকল্প। দ্রুত পল্টনটি সংস্কারের দাবি স্থানীয়দের। নোয়াখালীর মূল ভূখণ্ডের সঙ্গে হাতিয়া উপজেলার যোগাযোগের একমাত্র মাধ্যম নদীপথ। প্রতিদিন এ পথ দিয়ে আসা যাওয়া করেন হাজারো মানুষ, কিন্তু নলচিরা লঞ্চঘাটের ক্ষতিগ্রস্ত পন্টুনের কারণে তাদেরকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বৈরী আবহাওয়া ও নদীর তীব্র স্রোতে গেল বর্ষায় ভেঙে যায় ঘাটের পন্টুন, ফলে বাধ্য হয়ে জিও ব্যাগের উপরে নোঙ্গর করছে যাত্রী ও পণ্যবাহী নৌযান। এতে ঝুঁকির মুখে নদীর তীর রক্ষা প্রকল্প। ভুক্তভোগীরা বলছেন ঘাটে পন্টন না থাকায় জোয়ারের সময় কোমর পানি পেরিয়ে ওঠানামা করতে হয় যাত্রীদের। রোগী, নারী ও শিশুদের নিয়ে পড়তে হয় ভোগান্তিতে। আমাদের যে নদী রক্ষা বাঁধের যে জিও ব্যাগগুলা, বালির, এই ব্যাগগুলো নষ্ট হতেছে। রক্ষণাবেক্ষণ না করলে এটা তো হুমকির মুখে আছে। প্রায় দীর্ঘ 1-2 মাস হলো কন্ট্রোলটা ঘূর্ণিঝড়ের কারণে নষ্ট হয়ে গেছে। মহিলা যাত্রী বাচ্চাগল নিয়ে এই যে উড়ানামা বস্তার ওষুধে স্লিপ করে পড়ে যায়, যাত্রীদের খুব ভোগান্তি। আমরা এই ভোগান্তি থেকে নিরসন চাই। তবে স্থানীয় প্রশাসন বলছে আলোচনার মাধ্যমে দ্রুতই সংস্কার করা হবে ক্ষতিগ্রস্ত পন্টুন। তো এখানে নলচিরা যে ঘাটটি আছে, এখানে আমাদের যে বিআইডব্লিউটিআর পন্টুন ছিল সেটি ইতোমধ্যেই ভেঙে চুরে গিয়েছে ঝড়ের আঘাতে। এই বিষয়ে আমাদের বিআইডব্লিউটিআর প্রতিনিধি দল এখানে সরেজমিন তারা ভিজিট করবেন। আশা করছি তারা খুব দ্রুতই এটা মেরামত করে দিবেন। জিও ব্যাগ নষ্ট হলে শুধু প্রকল্প নয়, ঝুঁকিতে পড়বে সাধারণ মানুষের জীবন ও জীবিকা। তাই নৌযাত্রা নিরাপদ করতে টেকসই বাঁধ নির্মাণ সহ কার্যকর সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি হাতিয়াবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ফেনীর ফুলগাজী পেচিবাড়িয়া আশ্রয়ন প্রকল্পে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। সংস্কারের অভাবে বসবাস অনুপযোগী ঘরগুলো। ২৬ বছর আগের প্রকল্পটিতে আজও মেলেনি মৌলিক অধিকার, হয়নি অবকাঠামোগত উন্নয়ন। তবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ফেনীর ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের পেঁচিবাড়িয়ায় ভূমি ও গৃহহীনদের জন্য গড়ে তোলা হয় একটি আশ্রয়ন প্রকল্প। ১৯৯৯ সালে ৮.23 একর জমিতে এটির উদ্বোধন হয়। ১০০ পরিবারের জন্য নির্মিত এ আশ্রয়নের বাসিন্দা প্রায় 450। তাদের অভিযোগ, ২৬ বছর পেরিয়ে গেলেও মৌলিক অধিকার ও সরকারি সহায়তা থেকে বঞ্চিত তারা। সংস্কারের অভাবে আশ্রয়নের ঘরগুলো অনেকটাই বসবাস অনুপযোগী। একটি কমিউনিটি ক্লিনিক থাকলেও ৫-৬ মাস ধরে বন্ধ, সেটিও অকেজো হয়ে পড়ে আছে কমিউনিটি সেন্টার। ৬টি টিউবওয়েলের মধ্যে ৩টি বিকল, ঠিকমতো পানি ওঠে না বাকি ৩টিতে। ৪০টি টয়লেটের সবগুলোই পরিত্যক্ত, এতে বেকায়দায় বাসিন্দারা। আজকে অনেক বছর হয়েছে ঘরগুলা দেওয়া হয়েছে, কিন্তু কোনো মেরামত করা হইতেছে না। বাথরুমের পরিবেশ ভালো নাই, বাথরুম করতে পারি না, খানা দানা থেকে বাথরুমটা আসল। বৃষ্টির জন্য বাচ্চা লেখাপড়া করতে পারে না ঠিক মতো, কারণ আসে না। 10 বছরও সরকারি কোনো সংস্থা থেকে বাসিন্দাদের দেওয়া হয়নি কারিগরি প্রশিক্ষণ। ৩-৪ জন ছাড়া কেউই পায়নি বয়স্ক ও বিধবা ভাতা। দীর্ঘদিন ধরে দেখা নেই ভিজিএফ কার্ডের। এমন বাস্তবতায় ক্ষোভ জানালেন আশ্রয়নের সভাপতি আবুল কালাম। ডিসি কাছে আমি এবারে দরখাস্ত দিছি, ডিসির কাছেও পাঠাইছি, ইউনির কাছে পাঠাইছি, সমবায়ের অফিসে পাঠাইছি, সব জায়গাতে আমি দরখাস্ত দিছি। এই জায়গাতে আজকে ২৬ বছর বসবাস করি, শান্তি হাইসি গদিরা থাকার জায়গা এটাও আমাদের কপালের নাই। তবে এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। তাদের যে প্রয়োজনগুলো আছে সেই প্রয়োজনগুলো আমরা ইনশাল্লাহ মেটাবো এবং সরকারি দৃষ্টিতে আনবো, যেন এদের যে জরাজীর্ণ ঘর সেগুলোকে অতি দ্রুত মেরামতের আওতায় আনা হয়। শুধু আশ্বাস নয়, সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ চান ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জের সদর ও টঙ্গীবাড়ির উঁচু জমিতে শীতকালীন সবজির বীজতলা প্রস্তুতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক।
স্থানীয় চাহিদা পূরণ করে উৎপাদিত চারা যাচ্ছে বিভিন্ন জেলায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গুণগত মান ভালো হওয়ায় এই অঞ্চলের বীজতলায় উৎপাদিত চারার কদর দেশ জুড়ে। শীতকালীন সবজির চারা উৎপাদনে দেশের অন্যতম প্রসিদ্ধ জেলা মুন্সিগঞ্জ। সদর ও টঙ্গিবাড়ি উপজেলার গ্রামগুলোতে বীজতলা প্রস্তুত করছেন কৃষক। ফুলকপি, বাঁধাকপি, লাউ, টমেটো, ব্রকলি, কুমড়া, বেগুন এসব সবজির চারা উৎপাদনে ব্যস্ত কৃষক। চারা উৎপাদনে আগস্টের মাঝামাঝি বীজতলা প্রস্তুত শুরু করেন তারা। 3 পদের সার দেই, তারপরে এটার 5-7 দিন পর্যন্ত এটারে ডাইকে রাখি। 1 মাস পর্যন্ত এটার যত্ন করে আমরা পালন করে এটা হওয়াই। দেশি 60টা, কাইটা, চালানি, হাইব্রিড 77, সিরাজি, হেমাদি, ফেরেশ। 20 দিন যখন হইব তখন কাস্টমার আইব বড় হইলে। টমেটো আছে, মরিচ চারা আছে, কালাবাগুন চারা আছে, এগুলি সবই আছে। ডিসেম্বর পর্যন্ত চলে চারা উৎপাদন ও বিক্রি। বীজ বোনার 25 দিনের ব্যবধানেই চারা বিক্রি করেন। প্রত্যেক বীজতলায় 3 থেকে 4 বার পর্যন্ত চারা উৎপাদন করা যায়। প্রতি মৌসুমে এই অঞ্চলে 2 থেকে 2.5 কোটি সবজি চারা উৎপাদন হয়। বিক্রি হয় 3 থেকে 4 কোটি টাকায়। সবজির প্রকারভেদে প্রতি হাজার চারা বিক্রি হয় 1500 থেকে 2000 টাকায়। এরা চারা ঠিক মতন করা পারে, তাই বলে আমরা চারাটা নেই। এবার অতিবৃষ্টির কারণে বীজতলার চারা নষ্ট হওয়ায় ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক। এদিকে বৃষ্টি একদিন মাসে লাগাতে পারে না, জমিতে পানি আটকে গেছে, খাল করে বড় করে কৃষক লাগাতে পারে না। গত বছর যে বিসি আসছিল আপনার 80,000 টাকা, এই বিসি এখন হচ্ছে 1,80,000 টাকা। মান ভালো হওয়ায় এখানকার উৎপাদিত চারা স্থানীয় কৃষকের চাহিদা পূরণ করে যাচ্ছে দেশের 25টি জেলায়। 8.8 হেক্টর জমিতে আগাম শীতকালীন শাকসবজির চারা উৎপাদিত হয়েছে। এখানে মাটি এবং পরিবেশ এই চারা উৎপাদনের জন্য ভালো। এই চারা মুন্সিগঞ্জ জেলার স্থানীয় চাহিদা মিটিয়েও পার্শ্ববর্তী জেলাগুলোতে প্রেরণ করেন। অতিবৃষ্টি ও বীজের দাম বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলা করেও লাভের প্রত্যাশায় কৃষক। ডিবিসি নিউজ ডেস্ক। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির নেতা ও সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত বছর রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচন করে হেরে যান তিনি। শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কমলা বলেন, তিনি এখনও শেষ হয়ে যাননি। এছাড়া কোনো নারী একদিন মার্কিন প্রেসিডেন্ট হবেন বলেও প্রত্যাশা করেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে 2028 সালে প্রেসিডেন্ট নির্বাচন হবে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বৈরাচার হিসেবে আখ্যা করে কমলা বলেন, নির্বাচনের আগে তিনি ট্রাম্পকে নিয়ে যা বলেছিলেন সেগুলো এখন প্রমাণিত হচ্ছে। ট্রাম্পের বিরুদ্ধে গত বছর প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের, তবে শেষ মুহূর্তে দলের চাপে পড়ে তাকে সরে যেতে হয়। এরপর প্রতিদ্বন্দ্বী করা হয় কমলাকে।